বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হিসাব এটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আসি, হিসাব বলতে আমরা কি বুঝি। হিসাব হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা অংশ যা প্রতিটি সম্পদ, দায়, দেনা, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, হ্রাস এবং বৃদ্ধি ও এদের উদ্বৃত্ত বের করে সংক্ষিপ্তাকারে এবং সংক্ষেপে ব্যাখ্যা করে। হিসাবকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, একটা হলো অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার: প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাবের বিভিন্ন ধরনের নাম আছে। একে আমরা আগে দেনাদার হিসাব বলতাম, আবার বিক্রয় খতিয়ানের জের বলতাম বা বুক ডেটস বলতাম। প্রদেয় হিসাবের আরেকটা নাম আছে ক্রয় খতিয়ানের জের, অর্থাৎ ধারে মাল বিক্রি করলে প্রাপ্য হিসাব তৈরি হয়, ধারে মাল ক্রয় করলে প্রদেয় হিসাব তৈরি হয়। অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার, একটি হলো সম্পত্তিবাচক হিসাব, আরেকটি হলো নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব কোনগুলি? সম্পত্তি কোনগুলি? আমি যদি বলি আমার কাছে বা আমাদের বাড়িতে যে সমস্ত সয় সম্পত্তি আছে সেগুলি সম্পত্তিবাচক হিসাব। যেমন বাড়িতে কিছু টাকা আছে, হাতে নগদ, এটা সম্পত্তিবাচক হিসাব। বাড়িতে একটি দালান আছে, দালান কোঠা আছে, এটাও সম্পত্তিবাচক হিসাব। বাড়িতে কিছু চেয়ার টেবিল, যেটাকে আমরা ফার্নিচার বলি বা আসবাবপত্র বলি, এটাও সম্পত্তিবাচক হিসাবের আওতায় যাবে। আবার এখানে দেনাদার যে আমরা বললাম ব্যক্তিবাচক হিসাব, এটাও কিন্তু এক ধরনের সম্পত্তিবাচক হিসাব। বিনিয়োগ, এটাও সম্পত্তিবাচক হিসাব। সুনাম, গুডউইল, এটাও সম্পত্তিবাচক হিসাব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পত্তি, সুনাম। তারপরে আসছে ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলি সব সম্পত্তিবাচক হিসাব। এরপর আসছে নামিক। নামিক হিসাব আবার দুই প্রকার: আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। অর্থাৎ আয় এবং ব্যয় যদি বোঝা যায় সেটা নামিক হিসাবের আওতায় যাবে। এ হলো হিসাবের মোটামুটি শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগকে আমরা আধুনিক পদ্ধতিতে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 5 ভাগে ভাগ করেছি। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। যেমন সম্পদ হিসাব, এই যে এখান থেকে সম্পত্তি বাচকটা চলে আসছে, এখানে সম্পদ হিসাব। ব্যয় হিসাব, এই যে নামিক হিসাবের এই অংশটা চলে আসছে এখানে ব্যয় হিসাবে। আয়বাচক হিসাবে, যেখানে আয় হিসাব, আয় হিসাবটা, এই আয়বাচক হিসাবটা এখানে চলে আসতেছে। দায় হিসাব, এই যে প্রদেয় হিসাবটা, এটা দায় হিসাবের আওতায় চলে যাচ্ছে। এখন থাকতেছে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাবটা হলো এই ব্যক্তিবাচক হিসাবটাই হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাবের আওতায় যাচ্ছে। তো আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। এখন সম্পদ হিসাব, এটাকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব? হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র আছে, তোমরা 9-10-এ পড়েছ।
সেই গোল্ডেন রুলসটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সম্পত্তি কোনগুলি বলেছিলাম? সম্পত্তি হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, সুনাম, বিনিয়োগ, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলি আসবাবপত্র, অগ্রিম খরচ, এগুলি সব সম্পত্তিবাচক হিসাব। তো এই সম্পত্তিবাচক হিসাবের সূত্রটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পত্তি যদি ব্যবসায় আসে তাহলে হবে ডেবিট, সম্পত্তি যদি ব্যবসা হতে চলে যায় তাহলে হবে ক্রেডিট। এখন সম্পদ কিভাবে আসবে, সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে? সম্পদ ক্রয় করলে বৃদ্ধি পাবে না সম্পদ বিক্রি করলে বৃদ্ধি পাবে? সম্পদ ক্রয় করলেও বৃদ্ধি পাবে, আবার সম্পদ বিক্রি করলেও বৃদ্ধি পাবে, ঠিক কিনা? যেমন আমি একটা ফার্নিচার কিনলাম, সম্পদ আসলো, ফার্নিচার আসলো, তাহলে সম্পদ বাড়লো, ডেবিট হয়ে গেল। আবার আমি নগদ টাকা কি হলো? তাহলে ফার্নিচার কিনলে আসবাবপত্র আসছে বা ফার্নিচার আসতেছে, নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এখানে আসবাবপত্র ডেবিট হচ্ছে আর নগদ টাকা ক্রেডিট হচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি হলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসছে ব্যয় হিসাব। ব্যয় হিসাবের সূত্রটাও ঠিক সম্পদ হিসাবের সূত্রের মতো, এই জন্যই আমি পাশাপাশি লিখছি। এখানেও ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, আর ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট হবে। তাহলে সম্পদ হিসাব এবং ব্যয় হিসাবের সূত্র সেম, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় হিসাব, এখন প্রশ্ন হলো যে ব্যয় কোনগুলি, ব্যয় হিসাব কোনগুলি? ব্যয় হিসাব, ব্যয় তো ব্যয়, তোমরা কলেজে আসতেছো, রিক্সা ভাড়া দিলে, রিক্সা ভাড়া, এটা কি ব্যয় হলো না? ব্যয় হলো। একটা কলম ক্রয় করলে, এটা ব্যয় হলো, ব্যয় হিসাব, কলম ক্রয়। কিছু নাস্তা খেলে, ঝালমুড়ি খেলে, ব্যয় হলো, এটা ব্যয় হিসাব, ব্যয় হিসাবের আওতায় যাবে। টিচারের বেতন দিলে বা কলেজের বেতন দিলে, বেতন প্রদান, এটাও ব্যয় হিসাবের আওতায় যাবে। কিন্তু যদি বেতন প্রাপ্তি হয়, কোথার থেকে যদি টাকা আসে, তাহলে তখন সেটা আয় হিসাবে যাবে। তাহলে ব্যয় বুঝতেই পারতেছো, বেতন প্রদান, ভাড়া প্রদান, ওই কলম ক্রয়, স্টেশনারি ক্রয়, তারপরে রিক্সা ভাড়া প্রদান, গাড়ি ভাড়া প্রদান, পরিবহন খরচ, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, ঋণের সুদ প্রদান, মূলধনের সুদ প্রদান, এগুলি সব ব্যয় হিসাবের আওতায় যাবে। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় হিসাব ঠিক ব্যয় হিসাবের উল্টো। আয় হিসাব ঠিক ব্যয় হিসাবের উল্টো। যেমন বেতন প্রদান যদি ব্যয় হিসাব হয় তাহলে বেতন প্রাপ্তি হবে আয় হিসাব। ভাড়া প্রদান যদি ব্যয় হিসাব হয় তাহলে ভাড়া প্রাপ্তি আয় হিসাব। তাহলে আয় হিসাব, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয়ের উল্টা সূত্র, এটা স্বর্ণসূত্রে বলা হচ্ছে ব্যয়ের উল্টা হবে আয়ের সূত্র। যেমন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় হ্রাস পেলে ডেবিট হবে। ঠিক দায়ও তাই, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। মালিকানা সত্ত্ব তাই, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। আর সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আমি হিসাবের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলি একটু প্র্যাকটিস করবে। মনে রাখবে হিসাব বিজ্ঞানের একটা অংশই হলো এই হিসাব। সুতরাং হিসাব যদি কেউ না শিখে, হিসাব যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে পূর্ণ জ্ঞান আমরা লাভ করতে কখনোই পারবো না। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।